আমার খবর। নমস্কার, আমি মুনতাজ রহমান, স্বাগত আপনাদের আমার খবরে। নির্বাচন ঘোষণা হয়েছে, বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই প্রার্থী নিয়ে নানান বক্তব্য তুলে ধরছেন, নানান ইন্টারভিউ করছেন। যারা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন এবং যারা ভোট কৌশলী, অর্থাৎ যারা নির্বাচনটাকে কিভাবে করতে হবে, কিভাবে নির্বাচনে প্রক্রিয়া গ্রহণ করতে হবে, খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখেন এবং নজর রাখেন। আমরা এই মুহূর্তে রয়েছি গৌতমদার কাছে। গৌতমদা, নমস্কার আপনাকে। যেটা হলো, নির্বাচন শুরু হয়েছে এবং বামপন্থীদের এই মুহূর্তে রাজ্যে ভূমিকা কী রয়েছে? বামপন্থীদের ভূমিকা, বামপন্থীরা এখন খুব কঠিন জায়গাতে আছে, কারণ এবছরের নির্বাচন একদম সাধারণ নির্বাচন না। নির্বাচন শুরু হচ্ছে একটা ইঙ্গিত দিয়ে যে যাদেরকে আমার পছন্দ নয় তাদেরকে আমরা ভোটার লিস্টে রাখবো না। আমাদের তো চুলদারি পেকে গেল, আজ পর্যন্ত কোনো দিন এরকম দেখিনি যে ভোটার লিস্ট থেকে বিশেষ একটা অংশকে বাদ দিয়ে ভোট হয়েছে, এরকম আমরা দেখিনি। ফলে বিজেপি কি করতে পারে আগামী দিনে তার ইঙ্গিত কিন্তু এবছরের ভোটে সবারই সামনে এসছে। সেই জন্য এবছরের নির্বাচন সেই দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং নির্বাচনে সবথেকে বড় ভূমিকা যারা পালন করেন, যারা ভোটার, তাদেরকে সব বিষয়গুলি স্পষ্ট পরিষ্কার করে বুঝে তারা যদি রায়দান করেন, তাহলে আগামী দিনে বাঙালি সত্তা বাঁচবে। পশ্চিমবাংলার যে নিজস্ব কিছু সংস্কৃতি, রাজনীতি, চর্চা আছে, সেগুলো বাঁচবে। 34 বছরের যে শাসন, এবং আপনারা এতদিন ধরে সরকার রয়েছিলেন এবং বিভিন্ন আপনাদের যে সংগঠন, সেই সংগঠন খুব মজবুত ছিল। আস্তে আস্তে এমন কি পরিস্থিতি হলো যে আজকে একদম নিঃস্ব হয়ে যাওয়ার পথে? আমি সেই অর্থে বলছি না যে সিপিএম নিঃস্ব হয়ে গেছে, কিন্তু যেহেতু আসন সংখ্যা বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলবে শূন্য, সেই জায়গাটা কি করে হলো এটা? এটা তো বোঝাই যাচ্ছে। সেটা হচ্ছে যে 34 বছর একটা রাজ্যে যারা সরকার পরিচালনা করেছে, সেই সরকার পরিচালনার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে, কিছু ত্রুটি হয়েছে, হতে পারে। কিন্তু তার মানে তো এই না যে একটা রাজনৈতিক দল পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে যেতে পারছে না। এটা সত্যি সত্যিই একটা প্রশ্ন তো বটেই। এই প্রশ্নের মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে এখনকার যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতিটা যে কোনো, মনে করুন, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার এসছে 1977 সালে, এখন হঠাৎ বামফ্রন্ট সরকার চলে এসছে এরকম নয়, কিন্তু তার আগে অনেক লড়াই, আন্দোলন, বিশেষ করে কৃষক আন্দোলন, ছোট কৃষকের আন্দোলন, বর্গা আন্দোলন, এই ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু নির্বাচন হয়েছে। ফলে সেই নির্বাচনে যারা এই লড়াইটার সঙ্গে যুক্ত ছিল সরাসরি, তাদেরকে মানুষ ইলেক্ট করেছে। বর্তমান অবস্থাটা হচ্ছে যে লড়াইয়ের জায়গাটা কিন্তু সংকুচিত হচ্ছে। মানুষ লড়াইয়ের যে ময়দান, সেই ময়দানটা অনেক সময় ভরসা করতে পারছেন না। তার ফলে লড়াইয়ের ময়দানকে যখন ভরসা করতে পারে না, তখন বামপন্থীদের অবস্থাটা খারাপই হয়। ফলে এইটাতে হতে পারে বামপন্থীরা খারাপ হলো, কিন্তু যারা আসবেন তারা যদি সাধারণভাবে মানুষের ভালো মন্দ, তাদের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো দেখে, তাহলে নো প্রবলেম। বামপন্থীরা শূন্য হলেই যে এটা আমাদের কাছে খুব দুঃখের বিষয়, এরকম নয়। কিন্তু এটাও ঠিক যে রাজনীতিতে বামপন্থী রাজনীতি যেখানে দুর্বল হয়, সেখানে সাধারণভাবে মানুষের কাজ, শিক্ষা, খাদ্য, এগুলো একটা সংকটের মুখে পড়ে। চিন্তাটা ওই জায়গায় আর কি। জেলার ক্ষেত্রে কোন জায়গায় বামফ্রন্ট? জেলার ক্ষেত্রে এবছরে জেলায় আমি এখনও পর্যন্ত যা ঘুরে বুঝেছি আর কি, তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ জন্মেছে। বিশেষ করে এবারে এসআইআর একটা বড় ভূমিকা পালন করছে। এসআইআরের ক্ষেত্রে বিজেপির যে রাজনৈতিক প্রকল্প, তো এটা বিজেপির রাজনৈতিক প্রকল্প এসআইআরটা, ওরা হচ্ছে এরকম যে যারা আমাদের ভোট দেবে না তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ করে দেবে। ফলে এই লড়াইটা, যারা শাসক দল তৃণমূল, এই লড়াইটাকে আরও প্রথম থেকে শুরু করা উচিত ছিল। এসআইআরের ক্ষেত্রে বিধানসভায় সর্বদলীয় একটা
যে অন্য অনেকগুলি রাজ্য যেমন করেছে যে এসআইআর করবো না বলে সিদ্ধান্ত হয়েছে, এখানে কিন্তু এটা হলো না। এবং ওরা প্রথম দিকে কিছুটা খুবই কনফিডেন্ট ছিল যে এসআইআরের মধ্য দিয়ে ওরা ঠিক এসআইআরটাকে আটকে দেবে বা করতে দেবে না। এবং মুখ্যমন্ত্রী তাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা করেছেন, বলেছেন যে এসআইআর আমাদের রাজ্যে হবে না, আমরা যতদিন সরকারে আছি, বা মমতা ব্যানার্জি তো বলেছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন এসআইআর হবে না। কিন্তু দেখা গেল তাদের সামনেই আর কি এসআইআর হলো, এবং একটা বড় অংশে আমাদের জেলাতে 82,000 মানুষ বাদ গেছে। এটা কি তৃণমূল চাইলেই কি এসআইআর হতো না এরকম? না, এটা নয়, না। কিন্তু লড়াই আন্দোলনটাকে আরও জোরদার করা যেত, যেটা অন্য স্টেটে কেরালা হয়েছে, তামিলনাড়ু হয়েছে, বাদ পড়েছে। কিন্তু একটা নির্দিষ্ট অংশের ভোটার যারা বিজেপিকে ভোট দেবে না তাদেরকেই বেছে বেছে বাদ দেওয়া, এইটা কিন্তু এই রাজ্যগুলোতে কেরালে বা তামিলনাড়ুতে করতে পারেনি। ফলে একটা রাজনৈতিক আন্দোলন যদি তৈরি করতে পারতো, বা সামনের সারিতে দাঁড়িয়ে তারা সরকারে আছে, তারা আজকে পশ্চিমবঙ্গে সবথেকে বৃহত্তর দল, সুতরাং তারা যদি নেতৃত্ব দিতে পারতো তাহলে হয়তো বিজেপি এতটা সাহস করতো না। আপনি যখন বলছেন, আপনাদের তো এই যে বামফ্রন্টের একটা বড় অংশ কিন্তু এই যে শিক্ষিত মানুষের অংশ রয়েছে, যেখানে আপনার আইনজীবী থেকে শুরু করে শিক্ষক সংগঠন, অধ্যাপক সংগঠন, বিভিন্ন সংগঠন রয়েছে। আপনারা কি আরও এই আন্দোলনটাকে জোরদার করতে পারতেন না? কারণ হলো সব বিষয়ে দেখা গেছে যে বামফ্রন্টের তরফ থেকে যে আইনজীবীরা আছে তারা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনারা করতে পারতেন না। এই আন্দোলনেও প্রথম সুপ্রিম কোর্টে যে কেস হয়েছিল সেই কেসটা বামপন্থীরাই করেছে, বামপন্থীদের উদ্যোগেই হয়েছে। এটা তো বোঝো, সেটা হচ্ছে যে সব তো মানে বিজেপি এমন একটা সরকার, বিজেপি এমন একটা দল, সেই দলটা কিন্তু শুধুমাত্র সরকার পরিচালনা করে না, সরকারি সব দপ্তরগুলোকে তারা দখল করে, তাদের মতো করে চালায়। আজকে বিচার ব্যবস্থাও প্রশ্নের সম্মুখীন, যে বিচার ব্যবস্থার ওপরও মানুষ যে বিশ্বাস রাখতে পারবে, ভরসা রাখতে পারবে, এরকম জায়গায় নেই। মানে বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে যাচ্ছে এরকম বলতে যাচ্ছে। বিক্রি না, বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে বিজেপির দ্বারা, আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে। না তো এরকম হতে পারে? এরকম কখনো হয় যে ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর অ্যাডজুডিকেশনে বিচার বিভাগীয় লোকজনদের ঢোকালো, তাহলে কি অ্যাডজুডিকেশনে বিচার হলো যাতে এত লোক বাদ গেল? এরকম প্রচুর লোক আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা 2000 সাল থেকে ভোট দিচ্ছেন, তারা বাদ গেছেন। আচ্ছা, এই যে এসআইআর বিজেপি, আপনি বলছেন যে বিজেপি করছে, সেটা নির্বাচন কমিশনের দ্বারাই করাচ্ছে, এটা প্রত্যেকেই অভিযোগ করছে সব দলই। এবং এটা কি তারা নিজেদের ফায়দা লোটার জন্য করেছিল? সেটা কি বুমেরাং হবে? কাদের? বিজেপি বুমেরাং বিজেপির কিছু হবে না, কারণ বিজেপি তো বেছে বেছে বাদ দিয়েছে। বিজেপি গোটা পশ্চিমবঙ্গে সার্ভে করে বুঝেছে কারা কারা। তুমি যদি 82,000 দেখতে পাও, তাহলে দেখবে একদম বিধানসভা ভিত্তিক কোনো লিস্ট বেরিয়েছে, কতজন বাদ গেছে বেরোয়নি। এইটা যদি বেরোয় স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি সার্ভে করে বুঝেছে কারা তাদের ভোট না দেবে না, তাদেরকে বাদ দিয়েছে। আপাতত জেলার ক্ষেত্রে কি পরিস্থিতি এবং কি আশা করছেন? আপনারা যেহেতু রুটে রয়েছেন, বোলপুর বিধানসভাটাও দীর্ঘদিন ধরে আরএসপি ছিল, সেই জায়গাটা আপনারা ছেড়ে দিয়েছেন, মানুষ কি এগুলো গ্রহণ করবে? হ্যাঁ, মানুষ গ্রহণ করবে এটা আমি তো বলতে পারবো না, কারণ করবে কি করবে না। কিন্তু এটা ঠিক যে আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে, এবছরে আমাদের ভীষণভাবে ভয় হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছে তার রিফ্লেকশন যদি ভোটে হয়, তাহলে বিজেপি ভালো জায়গায় আসতে পারে, যেটা আমাদের রাজ্যের পক্ষে সবথেকে ক্ষতিকারক হবে। ফলে যেমন করেও বিজেপিকে আটকাতে হবে, সেই আটকানোর জন্যে আমরা দুর্বল হয়েছি, এইটা তো আর আজকে অস্বীকার করে লাভ নেই। ফলে বাকি যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে আমরা ইউনাইট করার চেষ্টা করেছি, বিশেষ করে আইএসএফের মতো দল। এই যে আইএসএফের যে দল, সেই দলটা এখনও পর্যন্ত বলছে আমরা সেকুলার, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এখন এদেরকে সেকুলার রাখার জন্য আমাদেরকে এদের সঙ্গে রাখা উচিত, কারণ হচ্ছে যখনই এদেরকে ছাড়া আমরা যদি একা করে দিই, তখন ওই হুমায়ুন কবির মিমের মতো লোকজনদের সঙ্গে এরা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এই যে হুমায়ুন কবিরের কথা বললেন, এই যে ভিডিও ফাঁসের পর
কোন জায়গায় রয়েছে হুমায়ুন কবিরের দল? না, এটা ভিডিও ফাঁস হয়েছে ঠিকই, এটা তথ্য দিয়ে আজকে এস্টাবলিশ হয়েছে। আমাদের পার্টি থেকে প্রথমেই এই বলাটা হয়েছিল যে হুমায়ুন কবিরকে দাঁড় করাচ্ছে বিজেপি, যাতে মুসলমান ভোটটা, যেহেতু তৃণমূলের ওপর অতটা আস্থা রাখতে পারবে না, এই স্টাডি ওদের আছে, সুতরাং মুসলমান ভোটটাকে আলাদা করে দেয়। কারণ মুসলমান ভোট যদি অ্যান্টি তৃণমূল হয়, তাহলে সেই ভোট আইদার বামেদের দিকে যাবে কিংবা কংগ্রেসের দিকে যাবে, বিজেপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই জন্য হুমায়ুন কবিরকে ওরা প্রজেক্ট হিসেবেই দাঁড় করিয়েছে, যে ওরা যদি মুসলমান ভোটটাকে টেনে নিতে পারে, তাহলে অন্তপক্ষে তারা তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছে, বিজেপি সরকার তৈরি করতে পারে। এই যে নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে যে আপনাদের সময় ছিল, আপনি দীর্ঘদিন ধরে এই রাজনীতির সঙ্গে যুক্ত, সেই নির্বাচনে যে প্রচার ছিল তখনকার ধারা, এখনকার ধারা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদের সেই ধারা কিন্তু একই রয়ে গেছে, পরিবর্তন করার কি দরকার আছে বলে মনে হয়? পরিবর্তন সবসময় দরকার আছে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদেরও পরিবর্তন হচ্ছে না তা না। আমরা কোনোদিন ওই যে পোস্টার, ক্যান্ডিডেটের ছবি দিয়ে পোস্টার করতাম, এখন করি। আমাদেরও কিছু কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু পরিবর্তন, সব পরিবর্তন তো গ্রহণ করা উচিত না, কিছু পরিবর্তন আমাদের বর্জন করাই উচিত। এই যে ভোট হচ্ছে, মনে করুন মোদি এখানে আসছেন ভোট করতে, মানে এবার তো মনে হচ্ছে পাড়াতে চলে যাবেন একজন প্রধানমন্ত্রী, এবং কি বলছেন, তার রাজনৈতিক বক্তব্যটা কি? রাজনৈতিক বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল কিছু করেনি, ওকে দিয়ে হবে না, এটা পাল্টানো দরকার, আমাদেরকে বলতে, এই তো মূল কথা। তাহলে বিজেপি তো নতুন দল নয়, বিজেপি আরও অনেকগুলো রাজ্য চালাচ্ছে। কী অবস্থা সেখানে? বিহারের কী অবস্থা, উত্তরপ্রদেশের কী অবস্থা, সেগুলো তো মানুষের কাছে আমাদের আনতে হবে, আমাদের যারা বিজেপির বিরুদ্ধে প্রচার করব, সেটা আমরা চেষ্টা করছি। এখন মানুষের হয়তো অনেক সময় কারোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলে অনেক সময় মানুষ ভুল করেন আর কি, তো সেইটা আমরা অন্ততকে বলার চেষ্টা করছি যে ক্ষোভ তোমাদের যে কারণে তৈরি হয়েছে, এরকম নয় যে বিজেপিকে ভোট দিলে সেই ক্ষোভগুলো তোমাদের নিবারণ হবে। সেটা হলো যে ভাতা, রাজ্য সরকারে আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী আসছে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে, আজকে দেখা গেল বিজেপির তরফ থেকেও একটি ইশতেহার প্রকাশ করা হয়েছে, সেখানে আপনারা প্রথম থেকে ভাতার বিরোধিতা করেছেন, বিজেপিও কিন্তু বিরোধিতা করেছে, কিন্তু দেখা গেল ঠিক নির্বাচনের মুখে তারা কিন্তু তৃণমূল সরকার যে ভাতা দিয়েছে মানুষকে, তার দ্বিগুণ করে দিচ্ছে। এটা নিয়ে কী বলবেন? দেখো, এটা বোধহয় ঠিক নয়। আমরা ভাতার কোনোদিন বিরোধিতা করিনি। ভাতা হচ্ছে একটা রেকগনিশন। আমি কাউকে ভাতা দিচ্ছি মানে কি, তার খাওয়াবার, কাজ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমার করার কথা ছিল, আমি পারিনি, তাই জন্য আপাতত আমি ওকে ভাতা দিচ্ছি যাতে ও কাজ খেতে পায়। এইটা একটা রেকগনিশন। এটার বিরোধিতা যারা করে, আমাদের পার্টির লোকজনও কেউ যদি বিরোধিতা করে, এটা অন্যায় হয়েছে, এটা কখনোই বিরোধিতা করা যাবে না। কিন্তু এই যে একটা জায়গায় কেউ 3,000 দিচ্ছে, কেউ 6,000 দেবো বলছে, কেউ 8,000 দেবো বলছে, এই প্রতিযোগিতাটা হেলদি নয়, স্বাস্থ্যকর প্রতিযোগিতা নয়। তাহলে তুমি যে রাজ্যগুলোতে চালাও, সেই রাজ্যগুলোতে কি তাই দিচ্ছ? তোমাকে তো দেখবে মানুষ ওই রাজ্যটা কীভাবে চালাচ্ছ সেইভাবে। সুতরাং এই প্রতিযোগিতাটা ঠিক না। কিন্তু এটা ঠিক যে ভাতা একমাত্র উপায় নয়, ভাতা দেওয়াটা খুবই জরুরি আমাদের মতো দেশের, বিশেষ করে যে দেশে আমরা সবাইকে কাজ দিতে পারি না, খাবার দিতে পারি না, সেখানে ভাতা দেওয়াটা খুব জরুরি। কিন্তু ভাতাটা একমাত্র উপায় যেন না হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাজের জায়গাটাও যাতে হয়, সেইটা দেখার কথা আমাদের বলছি। আমাদের লোকরাও কেউ ভাতা নিয়ে বলেছেন, কারণ যেখানেই গেছেন সেখানে দেখেছেন ভাতার জন্যে লোকরা তাদের কাছে আসছে না, তখন হয়তো আউট অফ ফ্রাস্ট্রেশন বলেছেন। এটা রাজনৈতিক অবস্থান সিপিআইএম পার্টির বা কোনো কমিউনিস্ট পার্টির হওয়ার উচিত নয়, এবং এটা ঠিকও নয়। আপনি যেহেতু জেলায় সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যেহেতু জেলার দায়িত্বে আপনি আছেন, এবং সবগুলো যারা প্রার্থী রয়েছে তাদের বিষয়গুলোকেও আপনার দেখা হচ্ছে, এখন কিন্তু কী পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি আমরা যেটা বলছি, আমাদের জন্য রামপুরহাট সাব ডিভিশনটা এখনও খুব পজিটিভ জায়গায় আছে। রামপুরহাট সাব ডিভিশনের সব সিটগুলি, সিউড়ি এবং বোলপুর, এই সাব ডিভিশনগুলো নিয়ে আমরা চিন্তিত আছি যে এই সাব ডিভিশনগুলোতে তৃণমূল বিরোধিতা আছে, কিন্তু আমাদের সাংগঠনিক যে পরিস্থিতি আছে
সেইটা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিতে চান তাদেরকে আমরা যে আমাদের পক্ষে সবটাকে আনতে পারবো এরকম অবস্থাতে এখনও পর্যন্ত আসেনি। এটা আমরা চেষ্টা চালাচ্ছি, কারণ আমরা কোনোভাবেই বিজেপি জিতুক এটা কখনোই চাইব না। তাহলে মানে তৃণমূল জিতুক সেটাও ঠিক আছে? দেখো মানে ভোট হচ্ছে তো, ফলে তৃণমূল জিতুক এই কথাটা এই টার্মে আমি বলবো না, কিন্তু এটা ঠিক আমি কি বলে কোনটা ভালো কোনটা খারাপ এইটাও যাচ্ছি না, কিন্তু বিজেপির মতো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে শক্তি বাড়াক, সরকারে আসুক, এইটা আমাদের সবারই জন্য খুব ক্ষতি। কি আশা করছেন ফল জেলায়? জেলায় একটা মিশ্র ফল হবে। তৃণমূলের যেমন একচেটিয়া যেটা ছিল সেটা হবে না। তৃণমূলের নিজেদের যে লড়াই, সেই লড়াইটাও ভেতরে ভেতরে দিক দিক করে চলছে আর কি। ফলে সেইটা বাইরে কতটা প্রকাশ পাবে তার উপর নির্ভর করবে তৃণমূলের ফলাফল। অন্যরা যেমন রাজ্য থেকে বিভিন্ন জায়গায় প্রচারে আসে, আপনাদেরকে কি সেই রকম প্রচার এখানে কাউকে দেখা যাবে রাজ্যে? হ্যাঁ, আমাদের প্রচার আসলে আমরা ভোটের আগে থেকেই প্রচারগুলো শুরু করেছি। আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রামপুরহাটে সভা করেছেন, বোলপুরের আমাদের সাংগঠনিক মিটিংগুলো হয়েছে। আর কিছুদিন পেরোনোর পরে আমরা বড় সভা করব, সেখানে আমাদের যারা নেতা আছেন তাদেরকে। বোলপুরটা ছেড়ে দিলেন কেন? বোলপুরটা ছেড়ে দিলাম বিষয়টা না, বোলপুরটা আমরা দেখবেন বোলপুরটা অনেক দেরিতে ঘোষণা হয়েছে, কারণ বোলপুরের সিট এবং হচ্ছে মুরারইয়ের সিট এই দুটো আইএসএফ চেয়েছিল। আমরা প্রথম থেকে বলেছিলাম মুরারই আমরা ছাড়বো না, কারণ মুরারই মুসলিম কনসেন্ট্রেটেড এলাকা, সেখানে আমাদের সংগঠনটাও আছে শক্তিশালী, সুতরাং ওই জায়গায় বিজেপি যাতে কোনো সুবিধা না পায় সেই জন্য আমরা লড়তে চেয়েছি। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বোলপুরে আছেন, বোলপুরে বাস করেন, বোলপুরের ক্ষেত্রে কি হবে বলে মনে করছেন? বোলপুরের ক্ষেত্রে মুশকিল হচ্ছে, বোলপুরের ক্ষেত্রে তৃণমূলকে খাটতে হবে, কারণ বোলপুরের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি হয়ে আছে, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিন্তু একটা খুব খারাপ জায়গাতে আছে। শহরের ক্ষেত্রে বলুন, এই যে মিউনিসিপ্যালিটি ভোট করতে না দেওয়া, একটা ছোট ভোট তো, সেখানে তো নিজেদের পরীক্ষা করতে হয় মাঝে মাঝে, কোন জায়গাটায় আমার খারাপ হচ্ছে, কোন এলাকার মানুষ আমার সঙ্গে নেই, সেগুলো করতে হয়। এরকম তো হতে পারে না। মানুষের রাজনৈতিক মানে যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটাকে আমি জাপটে ধরে রেখে দেবো, কোথাও পালন করতে দেবো না, এইটা জন্যেই তৃণমূলের সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় এখানে বিষয় হিসেবে কাজ করছে। এই গোষ্ঠীদ্বন্দ্বটা এরকম নয় যে কেউ ভালো কেউ খারাপ, গোষ্ঠীদ্বন্দ্বটা এটাই যে মানে লুটের ভাগের যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই সাধারণভাবে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। বাম সংগঠনের যে শরিক দল আইএসএফ আপনার বোলপুরে দাঁড়িয়েছে, সেই জায়গাতে তাদের হয়ে কতটা প্রচার করছেন এবং কি বলবেন, মানে কি অবস্থায় রয়েছে? হ্যাঁ, আমরা আইএসএফের হয়ে প্রচার করছি। আমরা ওই জন্য বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে আমাদের যাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে, ও আইএসএফের সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়েছে। রাজনৈতিকভাবে তো অনেক পার্থক্য আছে, ওদের সঙ্গে আমাদের পার্থক্য তো আছে, এবং রাজনীতিতেও তারা নতুন, এখনও কিছু প্রমাণ করেনি যে তারা সেকুলার জায়গাটাকে কতটা ধরে রাখতে পারবে, এরকম প্রমাণ শেষ হয়ে যায়নি। ফলে আমরা প্রচার করছি, আমাদের মতো করে প্রচার করছি, ওদের সঙ্গেও প্রচার করছি, কিন্তু সব জায়গাতে এইটা মূল বিষয় যে আইএসএফ যেন সেকুলার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে ধরে রাখতে পারে, সেটা একটা বড় বিষয় আর কি। রাজ্যের ক্ষেত্রে কী হতে পারে? রাজ্যের ক্ষেত্রে আমি এরকম করে বলতে পারবো না, কিন্তু 2021 ভোটে যেমন তৃণমূল সরকারে আসছে এ নিয়ে কোনো সন্দেহ ছিল না, 2026 এটা বলা খুব কঠিন। আরও পরিস্থিতি কোন দিকে যাবে সে তো বোঝা যাচ্ছে না, সেটা আমাদের একটু অপেক্ষাই করতে হবে যে কি হতে পারে আর কি। আচ্ছা, রাজ্যে সিপিএমের কি এবারে খাতা খুলবে, মানে বাম? হ্যাঁ, আসলে সিপিএমের খাতা খুলবে না থেকেও আমার কাছে জরুরি প্রশ্ন সেটা হচ্ছে যে কে ঠিক কথা বলছে, কার পাশে দাঁড়ানো উচিত, এই সাড়াটা যদি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে কোথাও পৌঁছানো যাবে। আপনারা শুনতেই পেলেন, অনেক সময় দেখা যায় যে নিজেদের দলকে একদম উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কথা বলেন রাজনৈতিক দলের নেতারা,
কিন্তু গৌতম দা যতদিন ধরে আমরা জানি ওনাকে এবং যতদিন ধরে ওনার সঙ্গে আমরা মিশে আসছি, তিনি কিন্তু একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসেন এবং সেই কথাগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন এবং বিস্তারিত তিনি জানালেন। সেই জন্যই আমরা আপনাদের গৌতম দার বক্তব্য পুরোটাই আপনাদেরকে তুলে ধরলাম। আবারও আপনাকে হয়তো অন্য সময় এরকম কোনো বক্তব্যে পাবো। আপনাদের সময় দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।